আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওই ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, যেটা আমরা কালকে পড়েছিলাম, আগের দিন পড়েছিলাম। তো সেইটার কেউ একটা নিউমেরিক্যালস প্রবলেম। ঠিক আছে, যদি ইন্ট্রোডাকশনের মধ্যে যেসব জিনিস টপিকগুলো কভার করেছি সেটা যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে এই প্রবলেমসগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে। সেই কারণে আমি সাজেস্ট করব যে আগে ওই ভিডিওগুলো, আগের ভিডিওটা, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের ভিডিওটা দেখে কমপ্লিটলি কনসেপ্টটা ক্লিয়ার করে এসো, দেন এই ভিডিওটা দেখা শুরু করো। ঠিক আছে, তো প্রবলেমস। ঠিক আছে, ফার্স্ট প্রবলেম আমাদের কি দিয়েছে? হ্যাঁ, আর একটা জিনিস আমি সাজেস্ট করব যে এটা স্ক্রিনশট করে তুলে নেওয়ার কোশ্চেনটার, ওর কোনো জায়গায় লিখে নেওয়ার। ঠিক আছে, কারণ আমি যখন অঙ্কটা করব তখন এটা ছোট অঙ্ক, তো পরের অঙ্কটা যখন করব তখন আমি কোশ্চেনটা লেখা থাকবে, ছবি তুলে নেবে বা লিখে নেবে, দেন আমি কিন্তু ওই কোশ্চেনটা মুছে দেবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলেছে? দ্য প্রেসার অফ স্টিম ইনসাইড এ বয়লার অ্যাজ মেজার্ড বাই দ্য প্রেসার গেজ ইজ 1 Newton per millimeter square. The barometric pressure of the atmosphere is 760 millimeter of mercury. Find the absolute pressure. খুবই ইজি কনসেপ্ট। ঠিক আছে, একদম আমরা আগের দিনে এই কনসেপ্টটা দেখেছিলাম যে যদি অ্যাবসলিউট প্রেসার অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে বেশি হয়, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো গেজ প্রেসার। আর একটা কি দেখেছিলাম, অপোজিটটা, যদি এটা এটিএম হয়, এটা এবিএস হয়, তাহলে এটা হয়ে যাবে ভ্যাকুয়াম। বাট এখানে ভ্যাকুয়াম বলেনি, এখানে বলে দিচ্ছি গেজ। তো আমরা গেজটাই ধরছি। তাহলে এটা কত আমরা বলছি 1 Newton per millimeter square, আর এটাকে কি বলছি 765 mm of Hg। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এবিএস বের করতে পারি। এখান থেকে আমরা দেখেই বুঝতে পারছি যে এবিএস ইজ ইকুয়াল টু এটিএম প্লাস গেজ প্রেসার। বাট এখানে ইউনিটগুলো সেম নেই। প্রথমত এটা নিউটন পার মিলিমিটার স্কোয়ার, যেহেতু আমি এটাকে যদি মিলিমিটার স্কোয়ারটাকে যদি আমি ইয়েতে কনভার্ট করি তাহলে কি হবে, এটা 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার হয়ে দাঁড়াবে। ঠিক আছে, 10⁶ মিটার স্কোয়ার হয়ে গেছে এটা। আচ্ছা, আর এটা কি আছে 765 মিলিমিটার অফ Hg, তাহলে এটাকে আমাকে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার আমরা কি জানি যে 1 মিলিমিটার অফ Hg ইজ ইকাল টু হচ্ছে 133.3 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 765 মিলিমিটার অফ Hg কত হবে? 765 ইন্টু 133.3। ঠিক আছে, এত নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে ক্যালকুলেট করলে কত আসবে? এটাকে ক্যালকুলেট করলে আসবে 0.102 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। তো এরপরে কি করব, এটা আর এটাকে অ্যাড করে দেবো, ফর্মুলা যেটা দেয় সেটা সেইভাবেই করব। তাহলে অ্যাড করলে কি হচ্ছে, 10⁶ তো এটা কমন চলে যাচ্ছে, তাহলে এটা এখানে থেকে যাচ্ছে 1.102 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার, এটাই অ্যান্সার। ঠিক আছে, বা এটাকে এবার আমরা পাস্কালে কনভার্ট করতে পারি। ঠিক আছে, অথবা আমরা কিলো পাস্কেলে বা আমরা বারে কনভার্ট করতে পারি, বা আমরা নিউটন পার মিলিমিটার স্কোয়ারে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো সিম্পল জিনিস এটা। আচ্ছা, এটা যদি মিলিমিটার স্কোয়ারে কনভার্ট করি তাহলে কি 10⁶ উড়ে যাবে, কী হবে 1.102 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, আই হোপ এই অঙ্কর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, কীভাবে এই টাইপের অঙ্ক আসে। ঠিক আছে, এটা খুব বেসিক অঙ্ক। ঠিক আছে, নর্মাল এই কনসেপ্টটা প্রেসারের, এই যে কনসেপ্টটা অ্যাবসলিউট অ্যাটমসফিয়ার, গেজ অ্যান্ড ভ্যাকুয়াম প্রেসারের কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে এইসব অঙ্কগুলো ইজিলি সলভ করা যাবে। তাহলে এরপরে আমরা মুভ করছি নেক্সট প্রবলেমে। ওকে, এবার সেকেন্ড প্রবলেম আমাদের কি দিয়েছে, বলছে অ্যান ইঞ্জিন ওয়ার্কস বিটুইন দ্য টেম্পারেচার লিমিটস। এটা টেম্পারেচারটাকে আমি শর্ট ফর্মে টেম্প লিখেছি। ঠিক আছে, লিমিটস অফ 1775 কেলভিন অ্যান্ড 375 কেলভিন। ওকে, হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম থার্মাল এফিসিয়েন্সি অফ দিস ইঞ্জিন। খুবই বেসিক জিনিস, এটা আমরা পড়েছিলাম সেকেন্ড লয়ে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সেরও আবার দুটো পার্ট ছিল, একটা হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট আর একটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। তো এটা যখন ইঞ্জিন বলেছে, ইটস মিন হিট ইঞ্জিন অর ইঞ্জিন সেম। তো সেক্ষেত্রে আমার অ্যাপ্লাই কোন লটা হচ্ছে, সেটা হচ্ছে আমার কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট।
ঠিক আছে। আচ্ছা, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অনুযায়ী এই যে ইঞ্জিনের আমার এফিসিয়েন্সি কত ছিল, ঠিক আছে। আমি যদি একটা নর্মালি আমি এটা দেখাই, ঠিক আছে, এটা লো টেম্পারেচার, এটা হাই টেম্পারেচার, এটা রেফ্রিজারেটর কিন্তু নয়, ঠিক আছে, যে লো থেকে হাইতে যাবে, এটা হাই থেকে লোয়ে যাবে, ঠিক আছে। আর মাঝে থাকবে এখানে ইঞ্জিন, ঠিক আছে। সেটা একটা ওয়ার্ক আউটপুট দেবে, মানে এই হিটটা থেকে আমি এই ওয়ার্কটা পাচ্ছি, ঠিক আছে, এখান থেকে ওয়ার্ক পাচ্ছি, আর কিছু পরিমাণ মানে হিট আমার ওয়েস্ট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমার Q1 যদি যায়, এখান থেকে যদি এইটাতে যদি আমি Q2 বেরিয়ে যায় এখান থেকে, তাহলে এখানে ডাব্লুর ভ্যালু কী হবে, ডাব্লু ইজ ইকুয়াল টু Q1 Q1 মাইনাস Q2 বলতে পারি, তাই না। আর এখানে আমি যদি এটা ইয়ে করি, তাহলে যদি আমি এর এফিসিয়েন্সি দেখি, তাহলে এফিসিয়েন্সি কি, আউটপুট বাই ইনপুট, ঠিক আছে, সরি আউটপুট, হ্যাঁ আউটপুট বাই ইনপুট। তাহলে আউটপুট কি এখানে, আউটপুট হচ্ছে এটা আর ইনপুট হচ্ছে এটা, এই হিটটা দিচ্ছি আউট। তাহলে আমরা এখানে এফিসিয়েন্সি বলতে পারি এটা ম্যাক্স যদি ধরি, তাহলে ডাব্লু বাই ডাব্লু ই, এটা ডাব্লু ই বাই Q1, আর আমরা বলতে পারি Q1 মাইনাস Q2 বাই Q1। এবার যেহেতু এটা হিট থেকে মেকানিক্যাল ওয়ার্ক পাচ্ছি, এটা রিভার্সিবল প্রসেস, সো আমি এখানে লিখতে পারি T1 মাইনাস T2 বাই T1। আর এটা হচ্ছে টেম্পারেচার লিমিট, যেটা এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে T1 কোনটা, এটা, T2 কোনটা, এটা, তাহলে এটা লো এটা হাই, তাহলে আমি এখানে T1 এর হাই ভ্যালুটা নেবো, যেটা 1775K প্লাস সরি মাইনাস 375 বাই কী হবে, বাই 1775। এটার অ্যান্সার কী আসবে, এটা ইয়ে সলভ করলে আসবে 0.7887, আর এটাকে আমরা লিখতে পারি 78.87%। এটাই হচ্ছে আমার এফিসিয়েন্সি। এটা যেটা বেরোবে 100 দিয়ে ডিভাইড করলে আমার পার্সেন্টটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম, খুব ইজি কনসেপ্ট। যদি আমার কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টে জানা থাকে যে হিট ইঞ্জিন কীভাবে কাজ করে, হিট ইঞ্জিনে তো এরকম হয় না, রেফ্রিজারেটরের ক্ষেত্রে উল্টো হয়, লো থেকে হাই টেম্পারেচার যায়, ঠিক আছে, সেখানে আমাকে ওয়ার্ক দিতে হয়, ওয়ার্কটা অ্যাজ এ ইনপুট কাজ করে। বাট ইঞ্জিনের ক্ষেত্রে ওয়ার্কটা অ্যাজ এ আউটপুট আমরা পাই, সেখানে হিটটা আমি ইনপুট দিচ্ছি। তো কত হিট ইনপুট দিচ্ছি, Q1, সেটাকে কিসে কনভার্ট করছে, মেকানিক্যাল ওয়ার্কে। বাট মেকানিক্যাল ওয়ার্কে তো পুরো হিটটা কনভার্ট হবে না অ্যাকর্ডিং টু কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। তো সেখানে কিছু পরিমাণ হিট আমার ওয়েস্ট হবে, কত পরিমাণ হিট ওয়েস্ট হচ্ছে, Q2। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2 বলতে পারি। তো সেটাই, এটা হলো আউটপুট আর এটা হচ্ছে ইনপুট, আউটপুট বাই ইনপুট, একদম ইজি। তারপরে আর কোনো কিছু বলার দরকার নেই, বাকি সব কনসেপ্ট সেম, ঠিক আছে। কোনো এক্সট্রা কিছু যদি কনসেপ্ট জানা থাকে, তাহলে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু ইজিলি সলভ করা পসিবল, ঠিক আছে। ওকে, আশা করি এটা হয়ে গেছে। এরপরে মুভ করছি নেক্সট প্রবলেমে। ওকে, নেক্সট প্রবলেম কি বলছে, 3 নম্বর প্রবলেম, যে এ রিভার্সিবল ইঞ্জিন ইজ সাপ্লাইড উইথ হিট ফ্রম টু কনস্ট্যান্ট টেম্পারেচার সোর্সেস at 900 Kelvin and 600 Kelvin and rejects heat to a constant temperature sink at 300 Kelvin. The engine develops work equivalent to the 90 kilojoule per second and rejects heat at the rate of 50 kilojoule per second. Estimate the heat supplied by each sources and thermal efficiency of the engine. আই হোপ অঙ্কটাতে তোমরা কিচ্ছু বুঝতে পারোনি, ঠিক আছে, কারণ অঙ্কটা এত লেন্দি যে মাথার মধ্যে এতগুলো ডেটা নিয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে। তো আমাদেরকে কী করতে হবে, এইসব টাইমে অঙ্কটাকে ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটা জিনিসকে ভালো করে বুঝতে হবে। এখানে দুটো সোর্স দিয়েছে, ঠিক আছে, কি বলছে, সাপ্লাইড, ঠিক আছে, দুটো সোর্স দিচ্ছে 90 কেলভিন অ্যান্ড 600 কেলভিন। এবার সেখান থেকে রিজেক্ট করে কোথায় যাচ্ছে, 300 কেলভিনে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথমত দেখতে হবে এটা কি, এটা রেফ্রিজারেটর, ইঞ্জিন না হিট পাম্প। তো এখানে আমি এটা কনফার্ম যে এটা ইঞ্জিনের কথা বলেছে, ঠিক আছে। রিভার্সিবল ইঞ্জিন বা ইঞ্জিন, এখানে এবারে রিভার্সিবল ইঞ্জিন বলা মানেই হচ্ছে যে এটা হিট থেকে আমার মেকানিক্যাল ওয়ার্ক প্রডিউস করবে। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি, ঠিক আছে, এটা এখানে যদি আমরা দুটো সোর্স নিই, এই একটা সোর্স, এই একটা সোর্স, ঠিক আছে, 600 কেলভিন আর হচ্ছে 300 কেলভিন,
এটা দুটোই কিন্তু একটা সোর্সেই পাঠাচ্ছে হিটটা, তাই না? কোন সোর্সে পাঠাচ্ছে? 300 কেলভিনের একটা সিঙ্ক আছে, ওখানে পাঠাচ্ছে, ঠিক আছে। আর এদের মাঝে কে কাজ করছে? ইঞ্জিন কাজ করছে, কমন ইঞ্জিন না, দুটোরই তো সেম ইঞ্জিন, দুটো আলাদা আলাদা ইঞ্জিন তো নয়। দুটো সোর্স থেকে হিট নিচ্ছে, এ মেকানিক্যাল ওয়ার্ক প্রডিউস করছে, ঠিক আছে, ওয়ার্ক প্রডিউস করছে, আর কিছু পরিমাণ হিট এখান থেকে রিজেক্ট হয়ে এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে একটা না ধরে আমি দুটো থেকে দুটো ধরে নিচ্ছি। তাহলে এটাকে ধরে নিচ্ছি Q1, এটাকে ধরে নিচ্ছি এখানে Q1, তাহলে এটা Q2 হচ্ছে, আর এটা Q3 ধরলে এটা Q4 হচ্ছে, তাই না? আর এটা হচ্ছে WE। তাহলে প্রথমে আমি এই পার্টটা দেখব, আর আমি তারপর এই পার্টটা কনসিডার করব, ঠিক আছে। তাহলে কি আমি নেট ওয়ার্ক ডান পেয়ে যাব, যে এদের দুটোর কম্বাইন্ড, এটা যদি দুটো আমি আলাদাভাবে যদি আমি এটাকে কনসিডার করি, তাহলে এখান থেকে আমি একটা ওয়ার্ক পাবো আউটপুট, এখান থেকে একটা ওয়ার্ক পাবো আউটপুট, আর এখান থেকে Q2 Q4 এর ভ্যালুগুলো সেপারেটলি আমি পেয়ে যাব, ঠিক আছে। তো এটাই হচ্ছে কনসেপ্ট এই ম্যাথটার, ঠিক আছে, কোনো কিছু নেই এখানে। এবার আমি কোশ্চেনটা করছি, এবার আই হোপ দেখি তোমরা বুঝতে পারো কিনা, ঠিক আছে। যে রিভার্সিবল ইঞ্জিন সাপ্লাইড ফ্রম টু কনস্ট্যান্ট টেম্পারেচার সোর্সেস 900 কে, আচ্ছা সরি, এটা 900 আর ইয়ে, ওকে আমি এটা 900, এটা 900 নিচ্ছি, এটা 600 নিচ্ছি, ঠিক আছে। 600K and rejects heat to a constant temperature sink 300K, the engine develops work equivalent to 90 কিলো জুল পার সেকেন্ড। সো এটাকে আমরা বলছি 90 কিলো জুল এর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, কিলো জুল পার সেকেন্ডের ইকুইভ্যালেন্ট WEটা, অ্যান্ড দ্য রিজেক্টস হিট অ্যাট দ্য রেট অফ 50 কিলো জুল পার সেকেন্ড। রিজেক্টস হিট বলতে এই টোটালটা Q3 2 আর Q4, কারণ এই দুটোই কিন্তু রিজেক্ট হচ্ছে। তাহলে আমরা বলতে পারি Q2 প্লাস Q4 ইজ ইকাল টু হচ্ছে 90 কিলো জুল, সরি হ্যাঁ 90 কিলো জুল, না সরি 90 নয় 50 কিলো জুল পার সেকেন্ড, তাই না? এটা বলছে। এরপর বলছে হিট সাপ্লাইড বাই ইচ সোর্সেস, মানে Q1 বের করতে হবে, Q3 বের করতে হবে, হয়ে গেছে। থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন, থার্মাল এফিসিয়েন্সি মানে হচ্ছে ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট। তাহলে এখানে পাওয়ার আউটপুট কি WE পেয়ে যাচ্ছি, আর ইনপুট কি এই দুটোর অ্যাডিশন হবে ইনপুটটা, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এফিসিয়েন্সি পেয়ে যাব, সিম্পল জিনিস, খুবই সোজা। তাহলে এইটা হচ্ছে আমার কনসেপ্ট অঙ্কটার, ঠিক আছে। যদি এটাকে মানে খুব ভালোভাবে যদি অ্যানালাইজ করা যায়, যদি ছবি এঁকে এঁকে যদি অঙ্কটা করা যায়, তাহলে খুব ইজিলি আর খুব কম টাইমের মধ্যে আমরা অঙ্কটাতে কী বলতে চাইছি প্রবলেমটাতে সেটা আমরা ইজিলি ক্র্যাক করতে পারবো। এবার আমরা অঙ্কটা সলিউশন করব। বাকি তো সব ডেটা আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা বলে নিচ্ছি T1, এটাকে T2 ধরে নিচ্ছি, এটাকে এখানে T3 ধরে নিচ্ছি, এটা T4 ধরে নিচ্ছি, ঠিক আছে। আর এখানে T3 T4 তো দুটো সমান। আচ্ছা, আমি মুছে দিলাম। অঙ্কটা তোমরা আগে থেকে খাতায় লিখে নেবে, তারপরে অঙ্কটা কন্টিনিউ করা শুরু করবে আমার সাথে, মানে আমি যখন করব তারপরে সেটা দেখবে। আদারওয়াইজ যদি অঙ্কটা না লেখো তোমরা, তাহলে এরপরে যখন আমি ডেটাগুলো নেবো বা কোনো কিছু বোঝাবো, তখন কোশ্চেনটা সামনে পাবে না, এখানে দেখতে পাবে না। তো কোশ্চেনটা নিজের কাছে লেখা থাকলে খুবই ভালো হবে। ওকে, তাহলে আমি এখানে বলতে পারি T1টা কী দিয়ে দিয়েছে 900 কেলভিন, T2 কী দিয়ে দিয়েছে 600 কেলভিন, ওকে। আচ্ছা, T3 ইকুয়াল টু T4, যেটা এখনই বললাম সেটা হচ্ছে 300 কেলভিন, অ্যান্ড WEটা এখানে দিয়ে দিয়েছি, আমি লিখে দিচ্ছি 90 কিলো জুল পার সেকেন্ড, অ্যান্ড Q2 প্লাস Q4 টোটাল হিট রিজেক্ট সেটা দিয়ে দিচ্ছে 50 কিলো জুল পার সেকেন্ড, ঠিক আছে। সরি 56 আই থিঙ্ক, হ্যাঁ ওখানে কোশ্চেন একটা ঠিক করুন, ওটা 56 আছে, নট 50, ঠিক আছে, 56 আছে, আমি এটা ভুল লিখেছি, ওটা 56 হবে, ঠিক আছে। ওকে, 56 কিলো জুল পার সেকেন্ড। এরপরে আমাকে কি ফার্স্ট বের করতে হবে? ফার্স্ট আমার কোশ্চেনে দিয়েছে যে এই Q1 আর এই Q3টা বের করতে হবে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে এফিসিয়েন্সি বের করতে হবে। তো প্রথমে আমি Q1 আর Q2তে ফোকাস করছি, ঠিক আছে। Q1 যদি আমি দেখি, এখানে আমি প্রথমে আগে এফিসিয়েন্সিটা যদি দেখে নিই, এটা ঠিক আছে, প্রথমটার এফিসিয়েন্সি দেখবো, আবার সেকেন্ডেরটার এফিসিয়েন্সি দেখবো।
ইটা ওয়ান যদি আমি বললাম কি এটা দুটো আলাদা কনসিডার করবো, যে দুটো আলাদা ইঞ্জিন কাজ করছে, তাহলে কি হচ্ছে ইটা ওয়ানের ক্ষেত্রে আমরা কি জানি যে যদি এটা ইটা ওয়ান হয়, যদি শুধু এই পার্টটা আমি কনসিডার করি, ঠিক আছে, দুটো এটা আলাদাই করে দিলাম, ঠিক আছে, এটাকে ধরে নিলাম W2, W1 পাচ্ছি এখান থেকে আমরা W2 পাচ্ছি, ঠিক আছে, দুটোকে আমি আলাদা পার্ট করে দিলাম, ঠিক আছে, এখান থেকে ওয়ার্ক আউটপুট কত পাচ্ছি W1, আর এখান থেকে পাচ্ছি W2, ঠিক আছে। আচ্ছা, হিট এখান থেকে এইদিকে যাচ্ছে, ডাইরেকশনটা এইদিকে হবে, ঠিক আছে না? তাহলে আমরা আউটপুট পাচ্ছি W1, ওকে গুড, আর ইনপুট কত Q1, আর W1 এর ভ্যালু কত, W1 মানে হচ্ছে Q1 মাইনাস Q2 বাই Q1, আর আমরা এখান থেকে বলতে পারি, ঠিক আছে, T1 মাইনাস T2 বাই T1, T1 দিয়ে দিয়েছে আমার 900, T2 দিয়ে দিয়েছে 600 বাই 900, তো আমরা বলতে পারি এখানে 300 বাই 900 1/3, ঠিক আছে, 1/3, আর 1/3 এটাকে আমরা সিম্পলি লিখতে পারি 0.67, ঠিক আছে। তো এটা ওয়ান বেরিয়ে গেছে আমার, এটার জন্য বেরিয়ে গেছে এফিসিয়েন্সি, তাহলে আমি এই স্টেপটাকে মুছে দিয়ে আমি একটা স্টেপে এনে দিচ্ছি, ঠিক আছে, এই স্টেপটাকে আমি মুছে দিয়ে, এটা আশা করি লেখা হয়ে গেছে, ঠিক আছে, এই স্টেপটাকে আমি মুছে দিয়ে একটা ডেটাতে এনেছি 0.67, ঠিক আছে। এক্সামের সময় কিন্তু এটা পুরোটা কমপ্লিটলি দেখাতো, এরকম করে মোছামুছি করলে হবে না, আমার এখানে যেহেতু জায়গা শর্ট আছে আর আমি টোটালটা একবারে দেখাতে চাইছি, ওই কারণে আমি এটা ক্যালকুলেশনটা মুছে দিয়ে জাস্ট সামারাইজ করে ভ্যালুটা লিখে রাখলাম, নোট করে রাখলাম, ওকে। তাহলে ইটা ওয়ান আমরা বেরিয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে আমরা কি এখানে কি পেয়েছিলাম, ইটা ওয়ান ইজ ইকাল টু W1 বাই Q1, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে ইটা ওয়ানের ভ্যালু জানা আছে, তাই না, W1 ইটা ওয়ান কত ছিল এটা, তাহলে এটা ইন্টু Q1 হবে না, তাহলে 0.67 ইন্টু Q1, ওকে, এটা Q1 হলো। আচ্ছা, এরপরে এটা আমরা তাহলে এখানে আমি Q1 এর সাথে একটা রিলেশন পেলাম। আচ্ছা, Q2 কি হবে, এখানে আমরা কি জানি যে W1 আবার ইজ ইকুয়াল টু হচ্ছে Q1 মাইনাস Q2, তাই না, তাহলে W1 এর জায়গায় আমি এটা বসাবো 0.67 Q1 ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2, তাহলে আমরা এখান থেকে Q2 কি পেয়ে যাচ্ছি, এই ইকুয়েশন থেকে Q2 পাচ্ছি আমরা 0.33 Q1, ক্লিয়ার, 0.33 Q1, তাহলে আমি এটা এই দুটো আমি রিলেশন একটা পেলাম, ওকে। এরপরে এটাকে আমি সামারাইজ করে দিচ্ছি এই জায়গাটা, ঠিক আছে, W1 কি পেলাম 0.67 Q1, আর Q2 কি পেলাম 0.33 Q1, ওকে, ফার্স্টটার জন্য। এবার আমি সেকেন্ড এটা কনসিডার করবো, ইটা টু কি হবে, ইটা টু Q4 হচ্ছে আমরা রিজেক্ট করছে, Q3 হচ্ছে ইনপুট দিচ্ছি, আর ওয়ার্ক আউট করছে W2, তাহলে আমরা কি বলতে পারি W2 বাই ওয়ার্ক ইনপুট Q3 বা হিট ইনপুট বলতে পারি Q3। আচ্ছা, W2 মানে কি হবে Q3 মাইনাস Q4 বাই Q3, বা আমরা বলতে পারি T3 মাইনাস T4 বাই T3। এবার T3 আর T4 দুটোই সমান, ঠিক আছে, T3 আর T4টা এই দুটো কিন্তু সমান না, T3টা সমান না, সরি আমি এখানে T3 এটা ভুলে গেছে, এইটা তাই তো, এটা T2 হবে, তাই না, আর এটা হবে T3, আর এটা হবে T4, ঠিক আছে, যেহেতু এটা Q3 ধরেছি, তো এটা তো আগের যা এখানে যা আছে সেটা একটু ঠিক করে নিও, ঠিক আছে, না আগেরটা তো ঠিকই আছে, T1 T2, হ্যাঁ ঠিকই আছে আগেরটা। তো T3 মাইনাস T4, T3 কোনটা, T3 হচ্ছে এটা 6, ওকে। তো এখানে একটু ভিডিওটা প্রবলেম হয়ে গেছিলো, ঠিক আছে, আবার কন্টিনিউ করছি। তো এখানে T3 কোনটা, ঠিক আছে, এটা হচ্ছে T3, এটা হচ্ছে T4, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, এতটার মধ্যে ক্লিয়ার। আচ্ছা, T3 কি দিয়েছে, T3 দিয়েছে আমার 600, আর T4 কি দিয়েছে 300, অ্যান্ড T3 কি 600, তাহলে এটার আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি 0.5
ঠিক আছে, 0.5 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা W2 কি বের করতে পারি, W2 হচ্ছে 0.5, এটা টু এর সাথে Q3 ইন্টু হয়ে যাবে, তাহলে W2 হচ্ছে 0.5 ইন্টু Q3, এটা আমরা একটা পেয়ে গেলাম রিলেশন। আচ্ছা, আবার আমাকে কি বের করতে হবে, Q4 এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা W2 মানে কি জানি, W2 মানে কি জানি যে Q3 মাইনাস Q4, Q3 মাইনাস Q4, ঠিক আছে। তাহলে এখানে Q4 এর ভ্যালু কি হবে, Q3 মাইনাস W2 ইজিক্যাল টু হচ্ছে Q4, ঠিক আছে। বা এখান থেকে আমরা বলতে পারি তাহলে এখানে Q3 আছে, আচ্ছা Q3 থেকে আমরা যদি 0.5 Q3, ঠিক আছে, W2 এর ভ্যালু কত, 0.5 Q3, এটা মাইনাস করলে কত আসছে আমার, 0.5 Q3 আসছে, আর সেটা কার ইকুয়াল, Q4 এর ইকুয়াল। তাহলে Q4 আমরা পেয়ে গেলাম 0.5 Q3। আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এটা আমি আবার শর্ট করে লিখে নিচ্ছি পুরোটা মুছে ক্যালকুলেশনটা, ঠিক আছে। এই ক্যালকুলেশনগুলো নিজেরাই করে নিতে পারবে, ঠিক আছে। যদি আগের ক্লাসের কনসেপ্ট যদি সব ক্লিয়ার থাকে তাহলে এটা ইজিলি করে নিতে পারবে। ওকে, তাহলে W2 কি পেয়ে গেলাম, 0.5 Q3, অ্যান্ড Q4 পেয়ে গেলাম আমরা 0.5 Q3। এবার দুটো কন্ডিশন আমাকে হাতের সামনে ধরে রেখে দিয়েছে। কি কি কন্ডিশন, একটা হচ্ছে প্রথমত WE 90 আর এটা, ঠিক আছে, এই দুটো কন্ডিশন আমাকে দিয়ে দিয়েছে। তাহলে এটাকে আমরা কীভাবে ইউজ করব, এবার এটা হচ্ছে বড় কথা। তো দেখো এখানে W1 প্লাস W2 মিলেই কিন্তু টোটাল ওয়ার্কটা আমি পাবো। তাহলে আমরা কি বলতে পারি, WE ইজ ইকাল টু W1 প্লাস W2, বা এটাকে আমরা লিখতে পারি 90 অ্যান্সার দিয়ে দিয়েছে। আর W1 কি, W1 হচ্ছে 0.67 Q1 প্লাস W2 হচ্ছে 0.5 Q3। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার ইকুয়েশন 1, অ্যান্ড সেকেন্ড ইকুয়েশন কি দিয়েছে, Q2 প্লাস Q4। ওকে, Q2 প্লাস Q4 কি হচ্ছে, Q2 তে দিয়েছে আমার এটা 0.33 Q1 প্লাস Q4 কি দিয়েছে 0.5 Q3 ইজ ইকুয়াল টু কত, 56। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। ওকে, তো আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেছি। এবার ফার্স্টের ইকুয়েশনে Q1 Q3, সেকেন্ড ইকুয়েশনে Q1 আর Q3 আছে, দুটো আলাদা ইয়ে আছে। তো এখান থেকে আমরা ক্যান্সেল আউট করে আমরা প্রথমত এই 0.5 যদি এটা মাইনাস করি, 1 থেকে 2 মাইনাস করি, তাহলে Q3 কেটে যাচ্ছে। তাহলে সেখান থেকে আমরা Q1 এর ভ্যালু পাচ্ছি, Q1 এর ভ্যালু কত পাচ্ছি, 100 কিলো জুল পার সেকেন্ড। আচ্ছা, তারপরে এই Q1 এর ভ্যালুটা যদি পুট করি তাহলে আমরা Q3 পেয়ে যাব। Q3 কত পাচ্ছি আমরা, 46 কিলো জুল পার সেকেন্ড। ক্লিয়ার, ঠিক আছে। তাহলে Q1 আর Q3 আমরা পেয়ে গেলাম, যেটা আমাদের ফার্স্ট কোশ্চেন বলেছিল সেটা আমরা পেয়ে গেছি। সেকেন্ড কোশ্চেন কি বলছে, সেকেন্ড কোশ্চেন আমাদের বলছে যে টোটাল থার্মাল এফিসিয়েন্সিটা কত, ঠিক আছে। এর যে টোটাল থার্মাল এফিসিয়েন্সি ইঞ্জিনটার টোটাল, এতক্ষণ আমরা এটার আলাদা করে থার্মাল এফিসিয়েন্সি বের করেছি, এটার আলাদা করে থার্মাল এফিসিয়েন্সি বের করেছি, যেটা ইটা 1 আর ইটা 2, ঠিক আছে। এটা দুটো আলাদা আলাদা থার্মাল এফিসিয়েন্সি। বাট আমরা যদি টোটালটা বের করি তাহলে কি হবে দেখা যাক। তাহলে এখানে আমি করে দেখাচ্ছি, ঠিক আছে। ইটা ম্যাক্স ইজিক্যাল টু কি, সিম্পল জিনিস, কোনো ফর্মুলা মনে রাখতে হবে না, আমরা এইটুকুনি তো ভালো করে জানি যে ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট বা পাওয়ার ইনপুট, ঠিক আছে। তাহলে ওয়ার্ক আউটপুট আমরা কি পাচ্ছি, 90 কিলো জুল পার সেকেন্ড। ওয়ার্ক আউটপুট মানে এটা ওয়ার্ক না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাওয়ার আউটপুট, ঠিক আছে। পাওয়ার আউটপুট কত পাচ্ছি, 90। আর আমরা পাওয়ার ইনপুট কত, এই যে হিট দুটো দিচ্ছি এটাই তো ইনপুট না, ঠিক আছে। তাহলে এই দুটোর ভ্যালু কত, 100 প্লাস 46, এই দুটোকে অ্যাড করলে 146 হচ্ছে, তাহলে 146। এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 0.616, আর পার্সেন্টেজে লিখলে 61.6%। এটাই হয়ে গেল আমাদের পুরো এই প্রবলেমটার অ্যান্সার, আমরা সলিউশন করে ফেলেছি এটা। তো মেন এখানে মোরালটা কি, মোরালটা হচ্ছে যে প্রবলেমটা পড়ে আমাদের সবসময় কিন্তু ডায়াগ্রামটা ভালো করে ঠিকঠাকভাবে ড্র করতে হবে। যদি ডায়াগ্রাম ড্র করতে পারি তাহলে আমরা ইজিলি সব কিছু দেখে বুঝে যেতে পারবো যে কীভাবে অঙ্কটা আমাদের এগোতে হবে, ঠিক আছে। আর ডায়াগ্রাম ড্র করতে পারবো তখনই যখন আমার চ্যাপ্টারটার সম্বন্ধে যা কনসেপ্ট আছে সব ক্লিয়ার থাকবে, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু এই প্রবলেমটা সলিউশন করেছি।
আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। এরপরে মুভ করছি নেক্সট প্রবলেমে। ওকে, এরপর আমরা চলে এসেছি নেক্সট প্রবলেম, 4 নম্বর প্রবলেম। ওকে, কি বলছে? এ কোল্ড স্টোরেজ টু বি মেনটেন অ্যাট -5°C। তো এইটা পড়ে আমরা বুঝে যাচ্ছি যে এটা রেফ্রিজারেটর লাগবে। ঠিক আছে, কেন লাগবে, কেন বুঝতে পারলাম? কারণ রেফ্রিজারেশনেই কি হয়, কোল্ড বডি টু অ্যাটমসফিয়ারে আমার টেম্পারেচারটা মুভ করে। ঠিক আছে, মানে হিটটা নিয়ে যায়। ঠিক আছে, হিট ট্রান্সফার হয়। আচ্ছা, দ্য লিস্ট আর কি বলছে, ওয়াইল দ্য সারাউন্ডিংস আর অ্যাট 35°C। তো বলছে কোল্ড স্টোরেজ ইজ টু বি মেনটেন অ্যাট -5°C while the surroundings are at 30°C. The heat leakage from the heat leakage from the surroundings into the cold storage is estimated to be 29 kilowatt. The actual COP or coefficient of performance of refrigeration plant is 1/3 of the ideal plant working between the same temperature. Find the power required to drive the plant. তো এটার কীভাবে আমি ডায়াগ্রামটা আঁকবো? তো প্রথমে আমি কোনো কিছু না দেখে প্রথমে আমি এখানে এই সাইডে আমি ডায়াগ্রামটা আঁকছি। একটা কোল্ড স্টোরেজ, কোল্ড, আর একটা সারাউন্ডিংস অর এটিএম লিখে দিচ্ছি। তো এটার টেম্পারেচার কত? -5। আচ্ছা, -5কে আমি যদি 273 থেকে মাইনাস করি তাহলে কত আসছে আমার? তাহলে এটা আমরা বলতে পারি 268 কেলভিন। 268 কেলভিন, এটাকে আমরা T2 ধরে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, আর এটাকে আমরা ধরে নিচ্ছি কি T1। T1 কত হবে? T1 হচ্ছে এখানে কত? 35। তাহলে 273 এর সাথে 35 অ্যাড করলে কত হবে? 308 কেলভিন। তাহলে এটা T1 হচ্ছে 308 কেলভিন। মাঝে কি কাজ করবে? রেফ্রিজারেটর কাজ করবে, কারণ হিটটা এখান থেকে এখানে ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, এটা আমি আগের ভিডিওতে ভালো করে কনসেপ্টটা বুঝিয়েছি। ঠিক আছে, তাহলে রেফ্রিজারেশনের থ্রুতে আমার কোল্ড বডি থেকে হিটটা এই অ্যাটমসফিয়ারে ট্রান্সফার হচ্ছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে Q2, এটা হবে Q1। বাট এমনি এমনি তো ট্রান্সফার হবে না, লোয়ার থেকে হায়ারে কখনো হিট নিজে নিজে ট্রান্সফার হয় না। তো সেজন্য এক্সটার্নাল এজেন্সি দিতে হবে, ওয়ার্ক ইনপুট দিতে হবে। হিট ইঞ্জিন আমরা আউটপুট পাই, বাট এখানে আমরা ইনপুট দিতে হবে। কত ইনপুট দিতে হবে? সেটা হচ্ছে WR। ঠিক আছে, আর আরটাকে রেফ্রিজারেশন প্ল্যান, এখানে রেফ্রিজারেশন প্ল্যান বলেছে, আর কিছু বলেনি। ঠিক আছে, তো এটা হচ্ছে কনসেপ্ট। এবার আমাকে এখান থেকে কি কি বের করতে বলেছে? প্রথমত এখানে বলেছে আরেকটা বলে দিচ্ছে যে এর কোফিসিয়েন্টটা, অ্যাকচুয়াল যে কোফিসিয়েন্ট বেরোবে, এর যে কোফিসিয়েন্টের ফর্মুলাটা, সেটা কিন্তু 1/3 অফ দ্য আইডিয়াল প্ল্যান্ট ওয়ার্কিং। ঠিক আছে, মানে আইডিয়াল প্ল্যান্টের যা কোফিসিয়েন্ট তার 1/3 হবে। ঠিক আছে, বুঝে গেছি। মানে এটা যে অ্যাকচুয়াল যেটা কোফিসিয়েন্ট হবে তার থেকে 1/3 এটা মাল্টিপ্লাই করলে আমি এই প্ল্যান্টে যেটা লাগে সেটা পেয়ে যাবো। ঠিক আছে, মানে যেটা আমার খরচা হচ্ছে সেটা অ্যাকচুয়াল সিওপিটা পাবো। আচ্ছা, ফাইন্ড দ্য পাওয়ার রিকোয়ার্ড টু ড্রাইভ দ্য প্ল্যান্ট, সরি। তো এটা WRটা চেয়েছে, পাওয়ার রিকোয়ার্ড চেয়েছে, তো WRটা বের করতে হবে। আর এখানে আর কিছু বের করতে হবে না। ঠিক আছে, তো এখানে যেটা দিয়ে দিয়েছে COP রেফ্রিজারেটর। ঠিক আছে, আমি বলতে পারি COP অ্যাকচুয়াল, বলতে পারি ACT লিখে দিলাম, অ্যাকচুয়াল ইজ ইকুয়াল টু বলতে পারি 1/3 অফ COP আর বা আইডিয়াল, যেটাই লিখি। ঠিক আছে, আইডিয়াল মানে এটা COP আরটা। ঠিক আছে, COP আরটা হচ্ছে আইডিয়াল, তার 1/3 হচ্ছে COP অ্যাকচুয়াল। এবার অ্যাকচুয়ালটাকে ধরে আমাকে এই পাওয়ারটা বের করতে হবে। ঠিক আছে, খুব ইজি অঙ্ক। প্রথমত আমাদের কাজ হবে যে এই ইউনিটগুলোকে কেলভিনে কনভার্ট করে নেওয়া, যেগুলো সেলসিয়াসে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, আর কি বলেছে যে এখানে আর একটা জিনিস দিয়েছে 29 কিলোওয়াট। এটা কি দিয়েছে? দ্য হিট লিকেজ ফ্রম দ্য সারাউন্ডিংস ইনটু দ্য কোল্ড স্টোরেজ ইজ এস্টিমেটেড। আচ্ছা, এখানে তাহলে হিট লিকেজ কত হচ্ছে? এখানে Q2টা আমরা বলতে পারি 29 কিলোওয়াট। ঠিক আছে, 29 কিলোওয়াট হিট লিকেজ হচ্ছে। তাহলে এখান থেকে মানে কোল্ড থেকে হিট বেরোচ্ছে। তাহলে 29 যখন আমরা এটা হচ্ছে, তাহলে 29-এর এখানে আমি যদি এটা করি ঠিকভাবে, আর এটাকে যদি ওয়াটে কনভার্ট করি, তাহলে এটা কি বলতো 29 × 1000।
তাই না? তাহলে 29,000 এটা বলতে পারি, ঠিক আছে। তো এটা আচ্ছা, এটা কিলোওয়াটই রাখলাম, আর চেঞ্জ করে লাভ নেই, এটা কিলোওয়াটই রাখলাম, অ্যান্সারও কিলোওয়াটেই বেরোবে, সমস্যা নেই। আচ্ছা, তো এবার অঙ্কটা শুরু করা যাক। প্রথমত আমাদের এখানে যা যা দিয়েছে ডেটাগুলো সেটা ইউজ করে আমরা এখানে এফিসিয়েন্সিটা বের করতে পারি, ঠিক আছে। সিওপি আরটাকে বের করে নিতে পারি। সিওপি আর কি হয়? সিওপি আর আমরা জানা আছে যে ওয়ার্ক ইন আউটপুট বাই ইনপুট। আউটপুট কি হবে এখানে? Q2 হবে, তাই না? আমরা জানি যে কোল্ড স্টোরেজ থেকে যে হিটটা বেরোচ্ছে সেটা এখানে আউটপুট হবে, আর ইনপুট কি হবে? এখানে WR হবে। WRটা আবার কি? WR কি হবে? এই যে Q2টা যেটা আমি এখানে আসছে, এখান থেকে আউটপুট হচ্ছে, এই Q2টার সাথে আমি এটা অ্যাড করছি, তবেই আমি Q1টা পাচ্ছি, তাই না? তবেই আমি Q1টা পাচ্ছি, আদারওয়াইজ কিন্তু Q1টা পাবো না। তাহলে আমরা কি বলতে পারি? Q1 ইজ ইকাল টু WR প্লাস Q2। Q1 ইজ ইকাল টু WR প্লাস Q2, আর আমরা এখানে WR বের করে নিতে পারি Q1 মাইনাস Q2। তাহলে এখানে আমরা লিখে দিই Q2 বাই Q1 মাইনাস Q2। এবার যেহেতু এটা রিভার্সিবল প্রসেস, সেখানে আমরা T2 বাই T1 মাইনাস T2 লিখতে পারি। তো এটাই হয়ে গেল আমার এফিসিয়েন্সি, বেরিয়ে যাবে এখান থেকে। আচ্ছা, T1 এখানে T2 এর ভ্যালু কত? T2 এর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে, এটা T2 268। আচ্ছা, T1 কত? T1 308 মাইনাস 268। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো ভ্যালু, ঠিক আছে, সেটা হবে 6.7। তাহলে আমরা এখান থেকে এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম। আচ্ছা, সিওপি আর বেরিয়ে গেল, তাহলে সিওপি অ্যাকচুয়ালটা কত হবে? 1/3 ইন্টু 6.7, ঠিক আছে। তাহলে এটা কী হবে? কত অ্যান্সার হবে? 2.33, 2.233, 2.233 এটা বেরিয়ে গেল, সিওপি অ্যাকচুয়াল বেরিয়ে গেল। এবার আমরা জানি, এবার এইটাকে আমরা ধরবো সিওপি। এবার এইটাকে ধরে এর ফর্মুলাটা আমি বের করবো। তাহলে আমরা সিওপি মানে আবার ভালো করে জানি যে Q2 বাই WR, তাই না? তাহলে Q2, এখানে Q2 কত? 29, আর WRটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। WRটা আমাকে বের করতে হবে। তাহলে মানে এর প্রসপেক্টিভে WR কত হবে? এখানে যত ছিল সেখানে তো আমার WR বেরিয়ে যেত, সেখানে আলাদা হবে। কিন্তু এখানে তো সিওপিটা বলছে যে সেম নয়, 1/3, তাহলে সিওপি কমছে, ঠিক আছে। তাহলে আমার WRটাও কমবে, তো WRটার ভ্যালু কত হবে? ঠিক আছে, WRটা কমবে বা হবে সেটা পরে কথা, কিন্তু WRটা এখানে প্রসপেক্টিভে এটার এটার আলাদা হবে, ঠিক আছে। তাহলে WR এখানে কি হচ্ছে? সিওপি এটা। তাহলে আমি WR ইজ ইকুয়াল টু আমি লিখে দিতে পারি 29/2.233 ইজ ইকুয়াল টু আমি লিখে দিই 12.987 কিলোওয়াট। যেহেতু এটা কিলোওয়াটে ধরেছে, ওই জন্য এটা আমি কিলোওয়াটে বের করে দিলাম। বোঝা গেল? তো কী করলাম আমি আরেকবার বলে দিচ্ছি, সামারাইজ করে দিচ্ছি প্রবলেমটা। আমাকে এখানে টেম্পারেচার দিয়ে দিয়েছে অ্যাটমসফিয়ারের সারাউন্ডিংসে, আর কোল্ড বডির টেম্পারেচার দিয়ে দিয়েছে। হিট লিকেজ হচ্ছে সেটা 29 কিলোওয়াট হিট লিকেজ, মানে Q2টা এখান থেকে, ঠিক আছে। আর এবারে যেহেতু রেফ্রিজারেটর, তাই এখানে আমাকে ওয়ার্ক বাইরে থেকে দিতে হবে, ঠিক আছে না, কারণ এটা লোয়ার থেকে থেকে হায়ারে যাচ্ছে। এটাই আমার কে বলেছে? ক্লসিয়াস স্টেটমেন্টে এটাই বলা হয়েছে, ঠিক আছে। লোয়ার থেকে হায়ারে কখনোই হিট যেতে পারে না উইদাউট এনি এক্সটার্নাল এজেন্সি, বা এরকম কোনো মেশিন, সেলফ অ্যাক্টিং মেশিন কনস্ট্রাক্ট করা যেতে পারে না। তো সেখান থেকে এবার সিওপি আরটা বেরিয়ে গেছে। এবার সিওপি আরটার বলেছে যে 1/3 হচ্ছে সিওপি অ্যাকচুয়াল, সিওপি অ্যাকচুয়াল বেরিয়ে গেল। তো সিওপি অ্যাকচুয়ালের প্রসপেক্টিভে আমার WRটা কত হওয়া উচিত? সেই WRটা বেরিয়ে গেল। তাহলে এখানে ফাইন্ড দ্য পাওয়ার রিকোয়ার্ড টু ড্রাইভ দ্য প্ল্যান্ট। তো প্ল্যান্টের ক্ষেত্রে আমার WRটা এত হবে, ঠিক আছে। তো এটা হচ্ছিল প্রবলেমটা, খুব ইজি প্রবলেম। কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই প্রবলেমগুলো খুব ইজিলি হয়ে যাবে। এবার আমরা মুভ করছি নেক্সট প্রবলেমে। আমি এই প্রবলেমটা লিখছি না, আমি এই প্রবলেমটা এখানে আমি ছবি দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওকে, তো এই প্রবলেমটাতে কী বলেছে দেখি। একটু বড় কোশ্চেন আছে, ওই কারণে লিখিনি, ঠিক আছে। কি বলেছে? যে এ রিভার্সিবল হিট ইঞ্জিন, ঠিক আছে, হিট ইঞ্জিনের কথা বলেছে। গুড, বুঝে গেলাম। এ রিভার্সিবল হিট ইঞ্জিন অপারেটস বিটুইন টু রিজার্ভিয়ার্স of at temperatures of 600 degrees Celsius and 40 degrees Celsius. The engine drives a reversible refrigerator which operates between reverser at temperature 40 degrees Celsius and minus 20 degrees Celsius. The heat transfer to the engine is 2 megajoule and the net work output
of the combined engine and refrigerator plant is 360 kilojoule. Find the heat transfer to the refrigerator and the heat transfer to the reservoir at 40 degrees Celsius. Okay, আরো বলেছে যে অলসো ফাইন্ড দিস ভ্যালু ইজ ইফ এফিসিয়েন্সি, এটা পরে দেখছি, এটা আমাদের এখন দেখবো না, এটা প্রবলেমটা হয়ে যাক, ফার্স্ট প্রবলেমটা করি তারপরে, ঠিক আছে? সেকেন্ড এটা দেখবো। আচ্ছা, প্রথমত রিজার্ভিয়ার্স মানেটা কি, এটা অনেকে কনসেপ্ট জানা থাকবে না। সেটা কি, রিজার্ভিয়ার্স, এই যে আমরা লিখছি না, এটার মানে হচ্ছে যে ইনফাইনাইট হিট ক্যাপাসিটি, ঠিক আছে? মানে আমি কোনো একটা সিস্টেমের মধ্যে এখানে ইনফাইনাইট আমি হিট দিয়ে যাচ্ছি, তো এটার টেম্পারেচার কিন্তু কোনো রকম ডিফারেন্স হবে না, টেম্পারেচার সেম থাকবে, ঠিক আছে? এটাকে বলছে রিজার্ভায়ার্স, ঠিক আছে? যেরকম আমি লোয়ার থেকে বলছি, লোয়ার থেকে এখানে আমার হায়ার টেম্পারেচারে হিট যাচ্ছে থ্রু দ্য রেফ্রিজারেটর, তো এখানে এরকম হয় না যে এই দুটো ইকুয়ালে চলে আসবে, এরকম কিছু হয় না, বা এদের টেম্পারেচার রাইজ হবে সেরকম না। কোল্ড বডি অলওয়েজ কোল্ড থাকবে, আর যেটা হট বডি সেটা অলওয়েজ হট থাকবে, ঠিক আছে? টেম্পারেচার রাইজ হবে না, বাট হিট আমরা যত খুশি ট্রান্সফার করতে পারি, ঠিক আছে? এটাকে বলছে রিজার্ভায়ার্স, ঠিক আছে? আশা করি এটা বোঝা গেছে। এবার অঙ্কটা দেখি। অঙ্কটাতে খুবই, মানে আমরা যদি ভালো করে দেখি তাহলে খুব ইজিলি আমরা এটা অঙ্কটা করতে পারবো। কী হবে বলেছে, রিভার্সেবল হিট ইঞ্জিন অপারেটস দ্য রিজার্ভার অ্যাট এ টেম্পারেচার অফ 600 to 40 ডিগ্রি সেলসিয়াস। তো এখান থেকে এটা তো ক্লিয়ার হয়ে গেছে যে একটা 600 ডিগ্রি সেলসিয়াস হবে আর একটা হবে 40 ডিগ্রি সেলসিয়াস। আর হিট ইঞ্জিন কি করে, হায়ার থেকে লোয়ারে টেম্পারেচার পাঠায়, ঠিক আছে? এবং ওয়ার্ক আমাদের আউটপুট দেয়। ইঞ্জিন যদি ধরি, এটা একটা মিডিয়াম আর এটা একটা মিডিয়াম, তো এখান থেকে এটা গেল, এখানে আমি পাবো কি, ওয়ার্ক ডাব্লিউ ওয়ার্ক আউটপুট পাবো। আর একটা কি বলেছে যে দ্য ইঞ্জিন ড্রাইভস এ রিভার্সেবল রেফ্রিজারেটর, যে তাহলে এই যে ইঞ্জিনটা ড্রাইভ করছে একটা রেফ্রিজারেটরকে, মানে এর যে আউটপুটটা সেটা কোথায় যাচ্ছে, একটা রেফ্রিজারেটর। আর রেফ্রিজারেটরটা কি করছে, অপারেটস কাদের মধ্যে অপারেটস করছে, বিটুইন দ্য রিজার্ভার্স অফ টেম্পারেচার অফ 40 ডিগ্রি অ্যান্ড -20 ডিগ্রি সেলসিয়াস। তো 40 ডিগ্রি এটাকে আমি একটা এক্সটেন্ড করে দিচ্ছি, এটাই 40 ডিগ্রি টোটালটা, আর একটা -20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে এটা লোয়ার এটা হায়ার, তাহলে এখান থেকে এটা এইদিকে হিট যাবে, তাই না? লোয়ার থেকে হায়ারে যায়, লোয়ার থেকে হায়ারে যাবে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার প্রবলেমটা বলেছে, অ্যাকচুয়াল সিচুয়েশনটা দিয়েছে। এবার কি কি কন্ডিশন বলে দিয়েছে, বলছে হিট ট্রান্সফার টু দ্য ইঞ্জিন। এখানে হিট ট্রান্সফার যেটা হচ্ছে, হিট ট্রান্সফার সেটা হচ্ছে আমার 2 মেগাজুল, ঠিক আছে? অ্যান্ড দ্য নেট ওয়ার্ক আউটপুট, ঠিক আছে, কম্বাইন্ড ইঞ্জিন রেফ্রিজারেটর আর এটা টোটাল মিলে যে ওয়ার্ক, মানে এই দুটোকে মিলে যে আমি নেট WN লিখে দিলাম, নেট ওয়ার্ক আউটপুট পাচ্ছি, সেটা কত, সেটা দিয়ে দিয়েছে আমার 360 কিলোজুল, ঠিক আছে? এবার আমাকে কি বের করতে বলেছে, যে হিট ট্রান্সফার টু দ্য রেফ্রিজারেন্ট, ঠিক আছে? হিট ট্রান্সফার আমার রেফ্রিজারেন্ট জানতে চেয়েছে। আচ্ছা, হিট ট্রান্সফার মানে এটা, ঠিক আছে? এগুলোর নাম দিচ্ছি আমি। আর কি বলেছে, অ্যান্ড হিট ট্রান্সফার টু দ্য রিজার্ভার অ্যাট 40 ডিগ্রি সেলসিয়াস। 40 ডিগ্রি সেলসিয়াস মানে এই দুটোর অ্যাড, ঠিক আছে? 40 ডিগ্রি সেলসিয়াসে এই দুটোর অ্যাডিশন আমাকে বের করতে হবে, এইটা একটা বের করতে হবে আর এই দুটোর অ্যাডিশন বের করতে হবে। তাহলে আমি এটাকে Q1 নাম দিলাম, এটা দিলাম Q2, ঠিক আছে? এটাকে দিলাম Q3, তো এটাকে দিলাম আমি Q4, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে বলতে পারি T2, এটাকে বলতে পারি T4, এটাকে বলতে পারি T1, এটাকে বলতে পারি T3, ঠিক আছে? নিজের মতো সাজিয়ে নিতে পারবো, গুড। আচ্ছা, আর এখানে এই যে WEটা যেটা দিচ্ছি সেটা কিন্তু এখানে WR, তাই না? মানে এটা পুরো পার্টটা তো আর এখানে কাজে লাগছে না, না, এটা কিছুটা পার্ট এখানে কাজে লাগছে। তো কতটা পার্ট কাজে লাগছে বা নেট ওয়ার্ক কত সেটা, ঠিক আছে? তাহলে নেট ওয়ার্ক কত পাবো, এতটা WE প্রডিউস করছে আর WR পরিমাণ খাচ্ছে, মানে নিয়ে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে নেট ওয়ার্ক ডান কত, তাহলে আমি এটা বলতে পারি WE - WR, ক্লিয়ার?
ডাব্লিউই মাইনাস ডাব্লিউআর হচ্ছে টোটাল নেট ওয়ার্কটা। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার পুরো প্রবলেমটা। এবার আমরা এখানে ফটাফট করে আমরা এটা কনভার্ট করে নেবো। এটা কত হয়ে যাবে আমার 273 প্লাস 600 যদি আমরা করি তাহলে 873 কেলভিন। আর এটাকে যদি আমরা কেলভিনে কনভার্ট করি তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার তো কত, এটা ইয়ে থেকে মাইনাস করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 253 কে। আর এটা কত হয়ে যাবে? 313 কে কেলভিন। ক্লিয়ার? আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে এখানে, আর তো কিছু বলেনি। আচ্ছা, আর একটা যেটা বলছে যে 2 মেগা জুল, ঠিক আছে, হিট ট্রান্সফার আছে। হিট ট্রান্সফার জিনিসটা কি? এখনই যেটা বললাম যে এই ইঞ্জিনে কিন্তু হিট ইঞ্জিনে আমার হিট ট্রান্সফার হচ্ছে 20 কত কি দিয়েছে এটা 2 মেগাজুল হিট ট্রান্সফার। তাহলে কিউ ওয়ানটা 2 মেগাজুল দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে হিট ট্রান্সফার মেগাজুল দিয়ে দিয়েছে, তাহলে এতটা হিট ট্রান্সফার করছি, তার মধ্যে এতটা কাজে লেগে যাচ্ছে আর এতটা হিট রিজেক্ট করছে। কোনটাতে? এখানে রিজেক্ট করছে। আর এটাই এই যে ওয়ার্ক আউটপুটটা যেটা পাচ্ছি সেটাই কিছুটা পরিমাণ পার্ট এ অ্যাবজর্ব করে নিচ্ছে, নিয়ে কি করছে এখান থেকে টেম্পারেচার মানে হিট এখানে ট্রান্সফার করছে, কিউ থ্রি থেকে কিউ4 ট্রান্সফার করছে। এবার আমাদের কোশ্চেন আছে যে এটা বের করতে হবে, কিউ থ্রিটা বের করতে হবে, কিউ3টা বের করতে হবে। আর সেকেন্ড কোশ্চেন কি? সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার এই যে টোটাল কি বলেছে যে হিট ট্রান্সফার টু দ্য রিজার্ভার অ্যাট 40°C। আচ্ছা, হিট ট্রান্সফার যদি শুধু বলতো তাহলে এই দুটো অ্যাড হতো, কিন্তু যেহেতু বলেছে অ্যাট 40°C তাহলে এটা, ঠিক আছে, এখানে এই যে কিউ2 প্লাস কিউ4টা বের করতে হবে। ক্লিয়ার? তো 40°C অ্যাট 40°, তো এটা। আর যদি অ্যাট 40°C না দিত তাহলে কিউ1 প্লাস কিউ3 করলে আমাদের ওটা বেরিয়ে যেত। তাহলে এই দুটো জিনিস আমাদের চাই এখান থেকে। ক্লিয়ার? এরপরে ঢুকছি আমরা প্রবলেমে, এটা সলিউশন কীভাবে করবো। ওকে, আমি প্রবলেমটা এখান থেকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা এখানে সলিউশনটা করছি। তাহলে এখানে আমরা বুঝতে পেরে গেছি T1 T2 Q2 এগুলো সব পেয়ে গেছি আমি, তাও ডেটাগুলো লিখে নিচ্ছি। T1 হচ্ছে 873 কেলভিন, ওকে। T2 হচ্ছে কত 40 মানে হচ্ছে 303 কেলভিন, ইজুকাল টু হচ্ছে T4, T2 আর T4 সেম। আর T3 কত বলছে 253 কেলভিন, 253 কেলভিন। আচ্ছা, Q1 দিয়ে দিয়েছে কত 2 মেগাজুল, আর আমরা বলতে পারি 2000 কিলোজুল, ঠিক আছে। আর টোটাল ওয়ার্ক দিয়ে দিয়েছে ডাব্লিউ নেট, যেটা 360 কিলো জুল, এগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর কিছু নেই, এর থেকে বাইরে আর কিছু নেই, ঠিক আছে। এইসব ডেটাগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে প্রথমে আমি একটা কাজ করতে পারি, আমাকে যেহেতু Q3 জানতে চেয়েছে, ঠিক আছে, তাহলে আমি প্রথমে এটার এফিসিয়েন্সি বের করতে পারি আর এটার এফিসিয়েন্সি বের করতে পারি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে ওয়ার্ক আউটপুটটা পেয়ে যাবো, এর ওয়ার্ক ডাব্লিউটা পাবো, ঠিক আছে। তাহলে যদি আমি ইটা ম্যাক্স ধরি, ইটা ম্যাক্স এটা কিসের? এটা হচ্ছে এর এফিসিয়েন্সি। ইটা ম্যাক্স কি হবে? আউটপুট বাই ইনপুট, আউটপুট কত ডাব্লিউ বাই কিউ1, ডাব্লিউ বাই কিউ1। ডাব্লিউ বাই কিউ1 মানে কি? ডাব্লিউ হচ্ছে কিউ1 মাইনাস কিউ2, কিউ1 মাইনাস কিউ2 বাই কিউ1, আর এটাকে আমরা বলতে পারি T1 মাইনাস T2 বাই T1, আর এটাকে আমরা বলতে পারি 1 মাইনাস T2 বাই T1। এইভাবে লিখতে হয়, যেভাবে খুশি লিখতে পারি আমি, ঠিক আছে। এটাকে সলিউশন করলে কি আসছে? তাহলে এখানে 1 মাইনাস T2 কত দিয়েছে 313, T1 কত দিয়েছে 873, ওকে। সলিউশন করলে আসছে এটা 0.6415, ঠিক আছে। তাহলে আমার এটার এফিসিয়েন্সি বেরিয়ে গেল, এটা ম্যাক্সটা আমার বেরিয়ে গেল। আচ্ছা, আমি ডেটাটাকে পুরো শর্ট ফর্মে একটা নোট করে নিচ্ছি, আমি এত বড় রাখছি না। ক্যালকুলেশনটা আশা করি বুঝতে পেরে গেছো, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশনটা করে নেবে 0.6415, ঠিক আছে। ইটা ম্যাক্সটা বেরিয়ে গেল। আচ্ছা, ইটা ম্যাক্স থেকে আমরা এটা তো বুঝতে পেরেছি যে Q1 মাইনাস Q2 বাই Q1,
তাই তো? তাহলে আমরা এখান থেকে এটা বলতে বা এখান থেকে আমরা এটাও বলতে পারি যে ডাব্লু আর, এটা কি ছিল, এটা ছিল আমার ডাব্লু ই, তাই না? তাহলে এখান থেকে আমরা ডাব্লু ই কি পেয়ে যাচ্ছি, আগের মতোই কন্ডিশন যে এটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু এটা, আমি একটা ইকুয়েশন পাবো। ঠিক আছে, এই যে ডাব্লু থ্রি মাইনাস ডাব্লু আর ইজ ইকুয়াল টু এটা আমি একটা ইকুয়েশন পাবো। তাহলে আমাকে প্রথমে এফিসিয়েন্সি বের করতে হবে। তো ওই জন্য ডাব্লু থ্রিটা কী পাচ্ছি, 6.0415 Q1। গ্রেট, এটা পেয়ে গেলাম আমি ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা এরপরে সেকেন্ড জিনিস আমি কি পাবো এখান থেকে, সেটা হচ্ছে যে হ্যাঁ, এখান থেকে আমি আর একটা ইকুয়েশনও আমি লিখে নিচ্ছি, এটা পরে লাগবে কাজে। সেটা আমার এখানে কাজে লাগবে, যে Q2 প্লাস Q4 দিয়েছে না, এটাতে কাজে লাগবে। তো এটার কি ছিল, যে Q1 মাইনাস Q2 বাই Q1। ওয়েট, আমি পেনের কালিটা একটু ভরে নিই। Q1, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি Q1 মাইনাস Q2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.6415। ঠিক আছে, এবার Q1টা কি, Q1টা তো ভ্যালু আমার দিয়ে দিয়েছে এখানে 2 মেগা জুল বা 2000 কিলো জুল। তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি, এটা ভ্যালু 0.6415টাকে আমরা যদি 2000 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাচ্ছি 1283 কিলো জুল, ডাব্লিউটা পেয়ে গেছি। আর এখানেও আমরা এটা 2000 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমরা কী পাবো, এটা 12, ঠিক আছে, 83। তাহলে এটা আমরা এক নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। আমি এটা শর্টকাটে লিখে দিচ্ছি, 1283, এটা এক নম্বর ইকুয়েশন। আচ্ছা, এখানে ডাব্লু থ্রিটা পেয়ে গেলাম, ডাব্লু থ্রি এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, এই ভ্যালুটাকে আমি ছোটো জায়গায় লিখে নিচ্ছি, 1283 কিলো জুল। গ্রেট, তাহলে আমরা ডাব্লু থ্রি পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে, ডাব্লু আরটা বের করতে হবে। ঠিক আছে, ডাব্লু আরটা বের করতে গেলে কী করতে হবে, আমাকে সিওপি বের করতে হবে, সিওপি অফ কার, রেফ্রিজারেশনের। আচ্ছা, রেফ্রিজারেশনের সিওপি কী হবে, হিট ট্রান্সফার। ঠিক আছে, বাই ইনপুট, মানে আউটপুট বাই ইনপুট, হিট ট্রান্সফার কত হচ্ছে, Q3 হচ্ছে, আর আমার ইনপুট কত হচ্ছে, WR হচ্ছে। ঠিক আছে, WR। তাহলে এখানে WRটা আবার কি, WRটা হচ্ছে আমার Q4 মাইনাস Q3, না সরি, Q4 ইজ ইকুয়াল টু বলতে পারি, Q4 ইজ ইকুয়াল টু বলতে পারি W প্লাস WR প্লাস Q3। তাহলে এখান থেকে আমি WRটা কী পাবো, Q4 মাইনাস Q3। তাহলে Q3 বাই Q4 মাইনাস Q3 পেয়ে গেছে আশা করি এটা। ঠিক আছে, এরপরে আমরা এখানে যেটা করছি সেটা এইভাবে আমরা লিখতে পারি, এটা ঠিক আছে। আর এখানে সিওপি অফ আরটা কী হবে, সিওপি অফ আর, Q3টা তো পেয়ে গেছি। ওকে, আচ্ছা Q3 এখানে ভ্যালুটা, আচ্ছা এখানে এটা আমি এবার লিখতে T3 বাই T4 মাইনাস T3। আচ্ছা, T3টা কি, T3টা হচ্ছে আমার 253, T4টা কত, T4টা হচ্ছে, T4 আর T2 সেম, 313। আচ্ছা, T3টা আবার কি 253। তাহলে এভাবে যদি আমি এফিসিয়েন্সি বের করি, তাহলে হচ্ছে 4.217। ঠিক আছে, এটা হলো সিওপি আর। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ডাব্লিউ আর ইজ ইকাল টু 4.217 ইন্টু, সরি, ডাব্লিউ আর কী হবে, ডাব্লিউ আর হচ্ছে এটা Q3 নিচে চলে যাবে আর ওটা টোটালটা উল্টে যাবে। তাহলে আমরা বলতে পারি Q3 বাই সিওপি অফ আর, আর আমরা বলতে পারি Q3 বাই 4.217। ঠিক আছে, এটা বের করতে পারি। ঠিক আছে, বা আমরা এটাও বলতে পারি Q3 ইজ ইকুয়াল টু ডাব্লিউ আর ইন্টু এটা। ঠিক আছে, বাট আমার Q3 আর বের করতে হবে, Q3টা হচ্ছে আমার বের করতে হবে। কীভাবে বের করব, তো এখান থেকে আমরা যেটা জেনেছি যে ডাব্লিউ ই মাইনাস ডাব্লিউ আর ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ নেট। ঠিক আছে, তাহলে ডাব্লিউ নেটের ভ্যালু কত, 360 ইজ ইকুয়াল টু ডাব্লিউ আর, ডাব্লিউ ই আমরা পেয়ে গেছি, ডাব্লিউ ই কত 1283, মাইনাস কী করছি, ডাব্লিউ আর করছি Q3 মাইনাস 4.217।
তাহলে এখান থেকে আমরা কিউ থ্রি পেয়ে যাবো, অবভিয়াসলি পাবো। তাহলে আমরা কিউ থ্রি এখান থেকে কত পাচ্ছি, 3892.3 কিলো জুল। ঠিক আছে, 3892.3 কিলো জুল আমরা এটা কিউ থ্রি পেয়ে গেলাম। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, আমরা এত কিলো জুল অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা, এরপর আমাকে কী বের করতে হবে, কিউ টু আর কিউ ফোর এই দুটো চাই। ঠিক আছে, কিউ টু অ্যান্ড কিউ ফোর। আচ্ছা, এটা কীভাবে বের করবো? আচ্ছা, প্রথমত কিউ ফোরটা আমরা কি জানি, এখানেই আমরা যদি দেখি কিউ ফোর কী হবে, কিউ ফোর ইজ ইকুয়াল টু ডাব্লিউ আর প্লাস কিউ থ্রি। আচ্ছা, এগুলোকে আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, শুধু এই ডেটাটাকে রাখছি। এই যে এখানে কিউ থ্রি পেয়ে গেছি, এটা রাখছি। ঠিক আছে, আচ্ছা কিউ ফোর এটা পেয়ে গেলাম, আমার এটা বেরিয়ে গেছে, কিন্তু ফার্স্ট কোশ্চেনে আমি অ্যান্সার পেয়ে গেছি কিউ ফোর। এবার আমি এটা লিখতে পারি। আচ্ছা, আর একটা আমরা কী লিখতে পারি, কিউ টু, এই দুটো জিনিস চাই। কিউ টু কত, কিউ টু হচ্ছে কিউ ওয়ান মাইনাস ডাব্লু ই, তাই না? তাহলে এটা একটা পেলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা কিউ থ্রিও জানি এখান থেকে, আর কিউ ওয়ানও জানি। কিউ ওয়ান কি, কিউ ওয়ান হচ্ছে এই যে 2 মেগাজুল, এটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু এই যে কিউ থ্রি বাই এখানে লিখলাম না, কোথায় লিখলাম বেশ, আচ্ছা ডাব্লু ইটা এখান থেকে আমি ডাব্লু আরটা তো এমনিতে পেয়ে যাবো। ডাব্লু আর কী হবে, 360 মাইনাস ডাব্লু ই, এইখান থেকে 360 মাইনাস ডাব্লু ই। ঠিক আছে, সরি এটা প্লাস হবে। ঠিক আছে, কারণ এটা যদি এদিকে যায়, না এক সেকেন্ড আমি এটা দেখে নিই, 360 এটা, আচ্ছা ডাব্লু আরটা এদিকে লিখছি, আর তাহলে এটা এদিকে হচ্ছে মাইনাস হচ্ছে, আচ্ছা ডাব্লু ই মাইনাস ডাব্লু নেট। ঠিক আছে, ডাব্লু ই মাইনাস ডাব্লু নেট, তাই না? এখানে যদি ইকুয়েশনটা দেখি তাহলে কিউ ডাব্লু আর হচ্ছে ডাব্লু ই মাইনাস ডাব্লু নেট, তো 1283 মাইনাস যদি ডাব্লু নেট 360 করি তাহলে এটা কত আসছে, 953 আশা করি, সরি 923 কিলো জুল পার সেকেন্ড। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি বা কিলো জুল রাখলাম। তাহলে এটা আমরা ডাব্লু আরটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা কিউ থ্রি এর ভ্যালু জানি, ডাব্লু আর এর ভ্যালু জানি, এখানেও আমরা কিউ ওয়ানের ভ্যালু জানি, কিউ ওয়ান হচ্ছে 2 মেগাজুল প্লাস ডাব্লু ই এর ভ্যালু জানি। তাহলে এই দুটো আমরা যদি বসিয়ে দিই তাহলে কিউ টু আর কিউ ফোর পেয়ে যাচ্ছি, এই দুটো অ্যাড করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে কিউ আর ডাব্লু আরটা কী বলছেন, ডাব্লু আর কত, 923 প্লাস কিউ থ্রি কত, এই যে কোথায় গেল 3892.3, আর এখানে কিউ ওয়ান কত 2000 কিলোজুল, আর ডাব্লু ই কত, ডাব্লু ই হচ্ছে এই যে এটা 1283। কত পাচ্ছি, ফার্স্ট এটা থেকে পাচ্ছি 481.5, আর সেকেন্ড এটা থেকে পাচ্ছি আমরা কত 717 কিলোজুল। ঠিক আছে, তো কিলোজুল এটা এত কিলোজুল, সরি 4815, এটা 0.1, ঠিক আছে, এখানে 0.3। ঠিক আছে, তাহলে 4815.3 আর এটা 717 কিলোজুল। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো পেয়ে গেছি। তো এই দুটোকে অ্যাড করলে আমরা যে এটার অ্যান্সার সেটা পেয়ে যাব। ঠিক আছে, এটা অ্যান্সার হবে, অ্যাড করলে আমরা পাবো 5532.3 কিলোজুল। ঠিক আছে, হয়ে গেল ফার্স্ট প্রবলেম আমার শেষ। এবার সেকেন্ড প্রবলেমে ঢুকবো। ঠিক আছে, সেকেন্ড প্রবলেমে ঢুকবো। তো আমি এই ডেটাগুলোকে আপাতত সেকেন্ড প্রবলেমটাকে দেখে নিই কী বলেছে। সেকেন্ড প্রবলেম বলছে যে অলসো ফাইন্ড দিস ভ্যালুস, মানে এই ভ্যালুগুলোই বের করতে বলেছে, ইফ দ্য এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন অ্যান্ড দ্য সিওপি অফ রেফ্রিজারেটর আর ইচ 40% অফ দেয়ার ম্যাক্সিমাম পসিবল ভ্যালুস। তো এইগুলো তো ম্যাক্সিমাম পসিবল ভ্যালু ছিল না। ঠিক আছে, এটা যে এটা ম্যাক্স, এটা আর সিওপি এটা। ঠিক আছে, এই দুটোকে বলছে 40% যদি হয়ে যায়, ঠিক আছে, এটা তো 100% আছে, বাট এটা যদি 40% হয়ে যায় তখন কি হবে? ঠিক আছে, তখন আমাকে এটা বের করতে হবে, তখন এই যে কিউ থ্রি আর কিউ ওয়ান কিউ টু এর ভ্যালু কত হবে।
তো খুবই সিম্পল জিনিস, কোনো কিছু মাথা এক্সট্রা কিছু ঘামাতে হবে না। এটা আমি তোমাদের উপর টাস্ক দিচ্ছি, তোমরা নিজেরা করবে চেষ্টা, ঠিক আছে? কীভাবে করবে আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি এইগুলো তো আর লাগছে না, এই জিনিসগুলো তো আর লাগছে না, ঠিক আছে? এটাও লাগছে না, শুধু এই দুটো জিনিস লাগছে, এই জিনিসগুলো লাগছে। কীভাবে লাগছে বলছি। আচ্ছা, এখানে ডাব্লিউইটাও কিন্তু কাজে লাগছে না, ডাব্লিউইটাও কিন্তু আলাদা হবে, যেহেতু এফিসিয়েন্সি আলাদা। তাহলে ইটা ম্যাক্স, তাহলে এখানে আমি যদি বলি এটা আমি ইটা কি ধরতে পারি, এটা আমি ইটা ড্যাশ ধরে নিচ্ছি, ঠিক আছে? ইটা ড্যাশ যে কোনো, এটা নিজের মন মর্জি তুমি যেটা খুশি ধরতে পারো, বাট এটা ইটা ম্যাক্স হলে এটা তুমি ইটা ড্যাশ ধরতে পারো, বা এটা ধরতে পারো, যেটা খুশি। বা এটা অ্যাকচুয়াল, এটা অ্যাকচুয়াল এসিটি লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এটা কি হবে 40% অফ ইটা ম্যাক্স, তাই না? তাহলে 40 মানে 40/100 ইন্টু ইটা ম্যাক্স। ইটা ম্যাক্স কত দিয়েছে? 0.6415, তার মানে অ্যান্সার আমার আসছে 0.2566। এটা অ্যাকচুয়াল বেরিয়ে গেল। আর সিওপি অ্যাকচুয়াল কী হবে? 40% বা 40 আমি ডাইরেক্ট করে দিচ্ছি, 40/100 ইন্টু এটা 4.217। আমার এটা কত আসছে? এটা যদি আমরা বের করি তাহলে আসছে 1.6868, ঠিক আছে? তাহলে এই দুটো বেরিয়ে গেল। এবার আমি এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, এটা তোমাদের টাস্ক, যেটা নিজেদের মধ্যে নিজেরা সলভ করা, ঠিক আছে? এই দুটো জিনিস আমরা পেয়ে গেছি, আমি জাস্ট প্রসেসটা বলেছি কীভাবে করতে হবে। সেম জিনিস, হ্যাঁ, এখানে টোটাল সব কিছু জিনিস সেম থাকবে, এই ডেটাটা সেম থাকবে, ডাব্লিউ নেট 360 থাকবে, ঠিক আছে? এবার আমি আগের প্রবলেমটাতে যেভাবে করেছি, ঠিক আছে, যে WE/Q1, হ্যাঁ এখানে Q1ও সেম থাকবে, Q1ও যেটা দিয়েছে ডেটা সেম থাকবে। তাহলে ওখান থেকে আমরা WE একটা পাবো, আবার এখান থেকে আমরা সেটা আমি আবার WR একটা পাবো, ঠিক আছে? তো তারপরে আমরা সেখান থেকে আমরা Q1 এর ভ্যালু পেয়ে যাবো, আর Q3 এর এখানে যে ভ্যালু বের করেছি সে ভ্যালু বের করবো, আর শেষে Q2 আর Q4 এর ভ্যালু বের করবো। তো এখানে ডিফারেন্সটা কি হলো? ডিফারেন্সটা হলো যে যখনই আমি এদের এফিসিয়েন্সিগুলো চেঞ্জ করে দিলাম, তখনই এদের ওয়ার্কের এই যে WE আর WR এর ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। বাট টোটাল নেটটা আমার অ্যাজ ইট ইজ থাকবে 360 কিলোজুল, যেটা কোশ্চেনে দিয়ে দিয়েছে, আর Q1ও সেম থাকবে। বাকি Q3 চেঞ্জ হয়ে যাবে, Q1 চেঞ্জ হয়ে যাবে, Q4 চেঞ্জ হবে, Q2 চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কারণ এগুলো সব WE আর WR এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো এইভাবে এই প্রবলেমটা, সেকেন্ড প্রবলেমটা করতে হবে, আর কিছু না, জাস্ট অ্যাজ ইট ইজ ফার্স্ট প্রবলেমে যেভাবে আমরা করেছি সেইভাবেই, আর কোনো এক্সট্রা কিছু ডিফারেন্স নেই। তো এই 5টা প্রবলেম যে করলাম, ঠিক আছে, আমি তোমাদের কাছে ফিডব্যাক চাই যে এই 5টা প্রবলেম থেকে কি পুরো চ্যাপ্টারের কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে ভালো করে? হ্যাঁ, এবার তুমি যদি আগের ভিডিও না দেখো, তাহলে আমি অবভিয়াসলি সাজেস্ট করছি যে আগের ভিডিও আগে দেখে নাও, তারপর তুমি এই প্রবলেমসগুলো দেখলে খুব ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? আর ইফ তুমি যদি বাংলা মিডিয়াম থেকে হও তাহলে তো কোনো ব্যাপারই নয়, বাট অন্য কোনো ল্যাঙ্গুয়েজ তুমি যদি মানে বাংলা ল্যাঙ্গুয়েজ তুমি যদি বুঝতে না পারো, তাহলে তোমার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো সেটা ঠিক আছে, সেটা আমি পরে হিন্দিতেও আমি এটার কোর্স প্রোভাইড করব, বাট হিন্দিতে এখন কোর্স প্রোভাইড করা অনেকটা দেরি হবে, ঠিক আছে? কারণ আমি এখন বাংলাটা স্টার্ট করেছি, তো বাংলাটা ফিনিশ করে দেন আমি হিন্দিতে সুইচ করব, এই কোর্সটা হিন্দিতেও বানাবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? এই দুটো ভিডিও তোমরা যদি কভার করতে পারো, তাহলে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আর কোনো কিছু জিনিস এক্সট্রা পড়ে নেই যেটা তোমাদের জানা বাকি নেই, ঠিক আছে? এরপরে তোমরা চাইলে এক্সারসাইজ করতে পারো। আচ্ছা, আমি আর একটা সোর্স বলে দিচ্ছি যে আমি এই কোশ্চেনগুলো কোথা থেকে পেয়েছি, বা এই টপিকটা কোন বইটা ফলো করছি সিলেবাসের জন্য। এটা আমরা ফলো করছি RS কুর্মি, ঠিক আছে? RS কুর্মি বা এস চাঁদের, ঠিক আছে, থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের বই, ঠিক আছে, ডিপ্লোমা মেকানিক্যালের জন্য। এটা আমি ফলো করছি, এবং এই এক্সাম্পলগুলো ওখান থেকেই তুলে নেওয়া, ঠিক আছে? এবার অনেকের কি হয় যে এক্সাম্পল দেখে নিজে বুঝতে পারে না কোশ্চেনটা কীভাবে হচ্ছে না হচ্ছে, তো আমি এই এক্সাম্পল ধরে একদম খুব ভালোভাবে কনসেপ্টটাকে আমি কনসেপ্টের উপর ফোকাস করে আমি এই প্রবলেমগুলো সলভ করেছি। আই হোপ তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ফিল ফ্রিভাবে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটা হচ্ছে আমাদের প্রপার্টিজ অফ পারফেক্ট গ্যাসেস, ঠিক আছে? যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বা হেল্পফুল মনে হয়, তাহলে তোমরা অবভিয়াসলি ভিডিওটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো, আর সাথে সাথে বন্ধুদের সাথে, যারা তোমাদের মেকানিক্যালের বন্ধু আছে, তাদের সাথে তোমরা শেয়ারও করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।